ভারতের নয়াদিল্লির আন্দোলনের দিকে যদি আপনার তাকান, আপনি দুম করে 2024 সালে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে হুবহু সেই দৃশ্য দেখতে পাবেন, একদম হুবহু, কোনো রকমের অমিলের জায়গা নাই। সেই আন্দোলন, সেই তরুণরা, সেই জেনজি, সেই পদত্যাগ, সেই পুলিশ ধরে রাখা, সেই পুলিশের উপর আক্রমণ, আবার সেখানে টানা আন্দোলন, সব কিছু একসাথে আপনাকে 2024 সালে বাংলাদেশের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মধ্যে নিয়ে যাবে। 2024 আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। জেনজি সরকার কি আসলে মোদির পতন চাইছে? এখনও পর্যন্ত আমরা জানি না, কারণ মাত্র 3 দিন হয়েছে তাদের এই আন্দোলনে। যদিও ককরোচ জনতা পার্টি নামের যে পার্টিটা আছে, যা ব্যঙ্গাত্মকভাবে তৈরি হয়েছিল, তারা কিন্তু তাদের আত্মপ্রকাশ হয়েছে মে মাস থেকেই তারা মোটামুটি জনপ্রিয়, এবং অনলাইনে তারা এত তাদের ফলোয়ার, 2 কোটির বেশি ফলোয়ার, যে তারা হচ্ছে বিজেপির ফলোয়ারের চেয়েও তাদের সংখ্যা বেশি। তো সবাই একটু মনে করছিল যে এটা আসলে অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে এত জনপ্রিয়তা, যদি কখনো তারা আন্দোলনের জন্য নামে রাস্তায়, তাহলে মানুষ খুঁজে পাওয়া যাবে না, এরকম ধারণা ছিল সরকারের। কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুলে গেছে মাত্র 2 মাসের মাথায়। কি চাই ককরোচ জনতা পার্টি? ককরোচ জনতা পার্টি চায় যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধান নামে তাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আছে, সেই শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ চান। কেন চান? কারণ হচ্ছে প্রশ্ন পাশের ঘটনা ঘটতেছে নানা সময়ে, এবং প্রায় 22 লাখ শিক্ষার্থী মিলে মেডিকেলে বসছিল, সেই মেডিকেলে প্রশ্নপত্র হচ্ছে ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়ার কারণে মেডিকেলে সে আবারও সবাইকে পরীক্ষা দিতে হয়েছে। এটা লাস্ট ঘটনা। তার আগে এইচএসসি পরীক্ষার সময় 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং সেটা নিয়েও অনেক কিছু হয়েছে। যে পরপর ঘটনার জন্য তারা বলছে যে এইরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। তারা এই দাবিটা অনলাইনে করছিল, কিন্তু এই দাবি আসলে স্বাভাবিকভাবে সরকার মানে নাই। তো তারা রাস্তায় নেমে আসছে আগের থেকেই ঘোষণা দিয়ে। তো যেটা বলছিলাম যে সরকার মনে করছে এটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে 2 কোটি 5 কোটি 10 কোটি কেউ থাকলেও কোনো কিছু যায় আসে না, কেউ রাস্তায় নামবে না। কিন্তু তাদের ধারণা পুরোটাই অবাক করে দিয়ে সবাই রাস্তায় নামছে, এবং 3 দিন ধরে তারা সেই আন্দোলনে আছে। তারা পুলিশের সাথে মারামারি করতেছে, থানায় চলে যেতেছে, বিরোধী দল তাদের সাথে এসে যুক্ত হয়েছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে সমর্থন করছে, যা হয় এই আন্দোলনগুলিতে। আসলে এইখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যখন এই ঘটনা ঘটেছে 24 সালে, নিশ্চিতভাবে ভারত সেই ঘটনাটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। জেনজিদের এই আন্দোলন দক্ষিণ এশিয়া দেশগুলোতে টানা চলছে। 2022 সালে জেনজিরা হচ্ছে শ্রীলঙ্কায় আন্দোলন করে সরকার পতন ঘটাইছে, 2024 সালে আমাদের দেশে সরকার পতন ঘটাইছে, 2025 সালে তারা নেপালে সরকার পতন ঘটাইছে। এখন কি 2026 সালে এসে তারা ভারতে সরকার প্রধান নাড়াই দিবে, মানে বিজেপি সরকারকে নাড়াই দিবে? বিজেপি সরকার 2024 সালে 2024 সালেই তারা জুন মাসে দ্বিতীয় মেয়াদেতে, তৃতীয় মেয়াদে তারা ক্ষমতায় এসছে, মানে পরপর, মানে শেখ হাসিনার মতো একটা ব্যাপার আছে। তো এখন তারা আন্দোলনে নামেছিল শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য। তো সরকার সাধারণ শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইবে না, সরকার চায় না। এটা সাধারণ নাগরিক হিসেবে বা সাংবাদিক হিসেবে আমি এটা বুঝি না, আবার বুঝিও, যে যখন একটা তীব্র আন্দোলন গড়ে ওঠে কোনো একটা মন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে, সরকার এক ধরনের এটাকে একটা ইকুয়েটিক ব্যাপারের মধ্যে নিয়ে যায়, যে তোমরা চাইলেই আমি পদত্যাগ করাবো কিনা। তো 2024 সালের কথা মনে করে এই জুলাই মাসে এবং এই সময়টাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ চাইছিলেন শিক্ষার্থীরা, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি, এবং একই সাথে শিক্ষামন্ত্রী পদত্যাগের কথাও তারা একই সাথে বলছিলেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘটনাটা বেশি জোরালো ছিল, আবার শিক্ষামন্ত্রীর ঘটনাটাও জোরালো ছিল। তারা চাইছিল যে দুজনের পদত্যাগ হোক। স্বাভাবিকভাবে এই আন্দোলনটা থেকে শেখ হাসিনা সরকার পাত্তাই দেয়নি। শিক্ষামন্ত্রী পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই আন্দোলনটা অ্যাকচুয়ালি তখনও যদি এই আন্দোলনের ছোট অবস্থায় শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ঘটানো হতো, এবং একই সাথে যদি শেখ হাসিনা বলতেন যে যারা আবু সাইদ থেকে 6 জনকে হত্যা করছে তাদের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক অ্যাকশন নিতেন, তদন্ত কমিটি গঠন, এই সেই সব প্যাঁচায় না করে, তাহলে কিন্তু ঘটনাটা এতদূর পর্যন্ত যায় না, যেটা বিএনপি সরকার এই শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে করেছে। যে সাথে সাথে শিক্ষামন্ত্রী সরি বলেছে, সাথে সাথে সকল কিছু তারা, ছাত্রদল যা বলছে যে আমরা তোমাদের আন্দোলনের সাথে আছি, ছাত্রলীগের মতো তারা পিটায় নাই। সো একই ঘটনা হচ্ছে এই সরকারের, মোদী সরকারের ক্ষেত্রেও ঘটছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ চায় মোদী সরকার, সে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তো মোদী সরকার এটার পদত্যাগ করাবেন, এটা খুবই স্বাভাবিক।
কিন্তু আন্দোলন আসলে যে জায়গায় যাচ্ছে সেটা আর এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। তারা একই সাথে এই ককরোচ পার্টি কিন্তু এই বেকারত্ব সমস্যার জন্য তৈরি হয়েছিল। কারণ বিচারপতি একটা কথা বলছিলেন যে বেকার যারা যুবক আছে তারা তেলাপোকার মতো লুকায়া থাকে এবং তারা বের হয়ে প্রায়ই সম্মানিত মানুষগুলোকে অসম্মান করে, এই ধরনের কোনো একটা বক্তব্য দিছিলেন আর কি। আমাদের দেশেও কিন্তু এক বিচারপতি ওবায়দুল হাসানও বলছিল যে রাস্তায় আন্দোলন করে কখনো আদালতের রায় নাড়ানো যায় না। তো এই ধরনের বক্তব্য নিয়েই আসলে ফুসে ওঠে। তো ককরোচ জনতা পার্টি সিজেপি মানে বিজেপির ব্যঙ্গ করে তারা সিজেপি বানাইছে। তো তারা মনে করতেছে যে হ্যাঁ, এইটা শুধুমাত্র শিক্ষা আন্দোলন নয়, তাদের যেসব আন্দোলন আছে মানে একই সাথে তারা বলতে চায় যে বেকারত্ব আছে, একই সাথে তারা বলছে তারা কি বলে এটাকে তাদের মূল্যস্ফীতির ক্রাইসিস আছে, তাদের নানা ধরনের সংস্কার আছে, তারা নানা কিছু এখন একসাথে সেই আন্দোলনের সাথে চাই যুক্ত হচ্ছে একদম বাংলাদেশের মতো করে। তো মোদী সরকার এটাতে এখনও একটা কড়া অবস্থানে আছে না, এখনও পর্যন্ত মোদী সরকারকে নড়ানোর ব্যাপারে বা ইয়ে করার ব্যাপারে তাদের কোনো আন্দোলন হচ্ছে না। আমি যা বলছিলাম প্রথমে মাত্র 3 দিন, কাজেই এইসব আন্দোলন বোঝা যায় না। আমাদের যেটা কথা হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে কোনো আন্দোলনের নামলে যদি সেটা যৌক্তিক আন্দোলন হয় এবং সেটা যদি বড় ধরনের শিক্ষার্থী সমাবেশ ঘটে এবং বড় গ্রুপ অফ স্টুডেন্টসের সেখানে একত্রে সেখানে সমর্থন থাকে, তাহলে সেই ঘটনাটা বিপরীতে জেদ ধরতে হয় না। কারণ দেশান্তরে আসলে ছাত্রদের যে আন্দোলন সেটা বিফল হয় খুব কম, এবং এখন যে জেনজি জেনারেশন চলছে তারা আসলে সরকার পতনে অভ্যস্ত হয়ে গেছে এক ধরনের, মানে দেশে দেশে। কারণ তারা মনে করে তারা আন্দোলন করলে সরকার পর্যন্ত নাড়ায় ফেলতে পারে। যেহেতু 3টা দেশে একই মধ্যে হয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেহেতু বাইরের স্টেটগুলো এটাতে অনেক উস্কানিও দেয়, দক্ষিণ এশিয়ার দেশগুলো একই কায়দায় সরকার পতনের জন্য বাইরের দেশগুলো ইয়ে করে থাকে। তো শেষ পর্যন্ত যদি ওইটার ঘটনা ঘটে তাহলে কি মোদী সরকারের কী হয়? সরকার এই ক্ষেত্রে মনে করে যে শিক্ষামন্ত্রী পদত্যাগের পরেই বা কোনো নির্ধারিত মন্ত্রীর পদত্যাগের পরে তারা থামবে না, তারা আরও কিছু চাইতে থাকবে। এটা আসলে আমার কখনো দেখা হয়ে ওঠেনি যে তারা আরও কিছু চাইতে চায় কিনা, মানে ইয়ে করে কিনা। তো শিক্ষামন্ত্রী পদত্যাগের পর তারা যদি চাইতেই থাকে নিশ্চয়ই একটা জায়গায় এসে তখন সরকার সেটার পক্ষে নিজে উইন করে যে এত কিছু তারা চাইছে, আসলে তাদের বিহাইন্ড দ্য সিনে সরকার পতনে আছে, তখন তারা সরকার একটা কয়েন পায়। মানে আমার মতে, আমার রাজনৈতিক জ্ঞান সীমিত হতে পারে, আপনারা সবাই মনে করতে পারেন। আমি শুধু বুঝি যে ছাত্ররা আসলে চাইলে সরকার প্রধান 15 বছর 16 বছরের রেজিম চেঞ্জ করে ফেলতে পারে, তাদের সাথে জেদ করে একজন মন্ত্রীর পদত্যাগ করানো না করানো কোনো সরকারেরই উচিত না। কারণ হচ্ছে ওইটা আসলে খুবই ছোট জিনিস হয়ে যায় তখন, যে ছোটতেই আসলে সমস্যাটার সমাধান করে ফেলা। তো ভারতে আসলে যে অস্থিরতার জায়গা চলছে এটা 3য় দিনের মতো চলছে। তারা বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, সেখানে সেনাবাহিনী নেমেছে, সেখানে মেট্রো রেল বন্ধ হয়ে গেছে, সেখানে পুরো দেশ জুড়ে পুরো দিল্লি জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুরো আমাদের দেশে যা যা হচ্ছিল সব হচ্ছে। এটা নিশ্চয়ই আরও বাড়তে থাকবে, কিন্তু সেই বাড়তে থাকার আগেই আসলে আশেপাশের দেশগুলো, যেমন শ্রীলঙ্কাকে দেখে আমরা শিখি নাই সেদিন। আমরা শ্রীলঙ্কাকে দেখে আমাদের মনে হয়েছিল যে এরকম আমাদের কোনো দিন হবে না এই দেশে, বা কোনো দিন আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাবো না। সেই সরকার একসময় মনে করেছিল। আমরা যখন টক শোতে তখন মন্ত্রীদের ধরতাম যে শ্রীলঙ্কার মতো অবস্থা এখানে তৈরি হবে, কারণ মূল্যস্ফীতিও একই, আমাদের এখানে বেকারত্ব একই, এবং একই ধরনের কীভাবে ভোটাধিকার নিয়ে একই ধরনের ক্রাইসিস আছে, এখানে কিন্তু সংকট হবে। তখন মন্ত্রীরা বলছেন যে শ্রীলঙ্কা আর আমাদের দেশ একই না। ভারতও হয়তো একইভাবে মনে করছে বাংলাদেশ আর ভারত এক না, কিন্তু কে জানে আসলে কি হয়।